আপনারা বাংলাদেশের পরিস্থিতির খবর জানেন। শেখ হাসিনা পদত্যাগ করেছেন, শেখ হাসিনা ভারতে আছেন, একটা অচলাবস্থা বাংলাদেশে তৈরি। কিন্তু এই গোটা কিছুর মধ্যেও কি আপনারা জানেন যে এই যে ঘটনাটা ঘটল বা যেটাকে বলা হচ্ছে গণ অভ্যুত্থান, মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হওয়া, এই ক্ষোভটা কেন? মানুষ বলছে একটা স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে বাংলাদেশের মানুষ। কারণ যেভাবে মানুষের গণতন্ত্রকে আটকে দেওয়া হয়েছিল, গণতন্ত্রকে রোধ করা হচ্ছিল, সেখান থেকে এই যে বিষয়টা হলো একটা গণ অভ্যুত্থান হচ্ছে, তার পেছনে খানিকটা হলেও কি হাসিনা দায়ী, বা শেখ হাসিনার সরকার খানিকটা হলেও দায়ী? তার একটা উদাহরণ আয়নাঘর। আপনারা ইতিমধ্যেই প্রত্যেকে শুনেছেন, বাংলাদেশে প্রচুর মানুষ গুম হয়ে যেতেন, হঠাৎ হারিয়ে যেতেন। আমরা যদি বলি কিডন্যাপ করা হতো, আর এই কিডন্যাপিংটা সরকারিভাবে হতো। এই কিডন্যাপিংটা বাংলাদেশের গোয়েন্দা ডিবি তারা করতেন। একটা ভয়ানক জিনিস ছিল এই আয়নাঘর। যারা এই আয়নাঘর থেকে বেরিয়ে এসেছেন তাদের প্রত্যেকের কথায় এগুলো প্রকাশিত হয়। আয়নাঘর কি? আয়নাঘর হলো একটি গোপন আটক কেন্দ্রের নাম, যা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই, যেটা বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখা দ্বারা পরিচালিত হয়। সেখানে 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা মতবাদ দিয়েছেন বা কথা বলেছেন তাদের গোপনে আটক করে রেখে নির্যাতন করা হতো। ভাবুন, যে ছবি আপনারা দেখছেন সেটা আয়নাঘরের ছবি। শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতা কর্মী নিখোঁজ হয়ে গেছে। তার কোথায়? তাদের কোনো খোঁজ নেই। এমনকি সেনাবাহিনীর কয়েকজন লোক রয়েছে যারা এই তালিকায় রয়েছেন। এই আয়নাঘর আপনারা দেখছেন, আয়নাঘরের লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের একটা টপ মোস্ট সিকিউরড জায়গা, যা সম্পর্কে কেউ জানতেন না। কোথায় এই আয়নাঘর, কিভাবে এই আয়নাঘরকে সাজানো হয়, এখন সমস্ত কিছু বেরিয়ে আসছে। আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প বলা চলে। 14 আগস্ট 2022 নেত্র নিউজ নামে একটি সংস্থা, একটি সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল, অনুসন্ধানকারী হুইসেল সেবলার প্রতিবেদন প্রকাশ করেছিল, যারা অভিযোগ করে যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারদের আটক ও নির্যাতন করেছে। একটা 10x10 বা কখনো 5x5 কামরা, যে কামরায় বন্দীদেরকে আটকে রাখা হতো। ভাবুন, আপনাকে কোনো এমন ঘরে রাখা হয়েছে যে ঘরে আপনি যখন যাবেন তখন আপনার চোখ মুখ সমস্ত কিছু বন্ধ থাকবে, বাঁধা থাকবে, আপনি চারপাশের কিচ্ছু দেখতে পাবেন। আপনাকে যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মানে এমন ভাবে গুম করা হতো, প্রথমে তাদেরকে হঠাৎ তাদের বাড়ির সামনে থেকে তুলে নেওয়া হতো যাদেরকে আটক করা হয় বা গুম করার পরিকল্পনা থাকতো। তাদেরকে প্রথম গাড়িতে তোলা হতো, সঙ্গে সঙ্গে তাদের চোখ বেঁধে দেওয়া হতো, যাতে তারা এটা আন্দাজ না করতে পারেন যে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কারা নিয়ে যাচ্ছে। গুম করার পর সেই ব্যক্তির বাড়িতে ফোন আসতো যে আপনার পরিবারের এই সদস্যকে আমরা তুলে নিয়ে গেছি, এত টাকা দিতে হবে, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ কিডন্যাপিং। কিন্তু এটা কিন্তু কোনো সমাজদ্রোহীরা করতেন না। এখন যেটা বেরিয়ে আসছে করতো বাংলাদেশের সেনা, গোয়েন্দা, ডিবি। সুইডেন ভিত্তিক ওই নিউজ পোর্টাল গোটা কিছু ফাঁস করেছে। এবং যখন গুম করা ব্যক্তিকে নিয়ে যাওয়া হতো, তার চোখ মুখ বেঁধে
সেই অন্ধকার গলি দিয়ে তাকে সেই ঘরে ঢুকিয়ে দেওয়া হতো, যে ঘর সম্পূর্ণরূপে অন্ধকার থাকতো, একটা সামান্য লাইট সেখানে জ্বলতো, তাও ছাদের উপরে। আমরা বলছি না, যারা এই আয়নাঘর থেকে বেরিয়ে এসেছেন তারা বলতেন, এবং আপনারা সেই ঘরের রাস্তা দেখতে পাচ্ছেন। সে ঘরে যখন নেওয়া হতো তাদের চোখ মুখ বাঁধা থাকতো, একটা জেলের মধ্যে যে শিক থাকে, লোহার শিক, আর বাইরে একটা কাঠের দরজা, তার মধ্যে ছোট্ট একটা হোল। বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশ রাখা হয়েছে বলে ধারণা করা হতো তখন, কিন্তু সেটাকে বের করেছে এই নেত্র নিউজ, যাদের বিশদ প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার দুই ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের অন দ্য রেকর্ড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যারা বলেছেন তাদের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভিতরে রাখা হয়েছিল। কারাগারের সেলগুলির ছবিও প্রকাশিত হয়েছিল, যেগুলো সক্রিয় ডিউটি সামরিক অফিসারদের দ্বারা সরবরাহ করা হয়েছিল। এবং এই যে একটা পরিসর এখানে ছিল, আয়নাঘর, এই আয়নাঘরে কখনো 16টা কক্ষ ছিল, কখনো 5টা ঘর। 16টা ঘর, যে 16টা ঘরে তাদেরকে আটকে রাখা হতো, কখনো একসঙ্গে দুজনকে রাখা হতো, কখনো একসঙ্গে একজনকে, যেখানে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার, যারাই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেন, যারা শেখ হাসিনার বিরুদ্ধে মুখ খুলতেন, তাদেরকে রাখা হতো। শুধু তাই নয়, যাদেরকে শেখ হাসিনার মনে হতো তারা দেশের জন্য বা তার সরকারের জন্য চিন্তার কারণ, বা তার দলের বিরুদ্ধে কথা বলেছে, মুখ খুলেছে, তাদের তুলে নিয়ে যাওয়া হতো। এটা সেনা ব্রিগেডিয়ার হোক, বা তার দলের কোন উচ্চ পদস্থ কর্মী, বা দেশের সাধারণ নাগরিক, যারা সামাজিক মাধ্যমে পোস্ট করতেন। আর এই কারণেই হয়েছিল কিন্তু এই গণ অভ্যুত্থান। মানুষের মধ্যে একটা গণতান্ত্রিক নিঃশ্বাস নেওয়ার একটা চাহিদা গড়ে উঠেছিল বাংলাদেশে, যার ফল ছাত্র আন্দোলন হচ্ছিল। কোথাও না কোথাও কিন্তু দাঁড়িয়ে এই সমস্ত কিছুর পেছনে, আর এই আয়নাঘর, বা আমরা যদি বলি ডিটেনশন ক্যাম্প, যার ছদ্মনাম আয়নাঘর, এই আয়নাঘর যা রীতিমতো শিউরে ওঠা। একজন ব্যক্তি যিনি আয়নাঘর থেকে বেরিয়ে এসেছেন, তিনি বলছেন, আমি সারা জীবনে এই আয়নাঘরে যতদিন ছিলাম এত কান্না করেছি যে আমার কান্নাগুলো কেউ শুনতে পেতেন না, কিন্তু আমার কান্নায় যেটুকুনি জল আমি এই গামছায় বহন করেছি, তাতে একটা পুকুর সমান জল হবে। কিচ্ছু দেখা যেত না, কোনো আলো নেই, কখন দিন কখন রাত, কি খাওয়া হচ্ছে, কখন খাওয়া দেওয়া হচ্ছে, কিচ্ছু নেই। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য পাশে একটা রুমে নিয়ে যাওয়া হতো, তাও চোখ বেঁধে। তাদেরকে মারা হতো চোখ বাঁধা অবস্থায়। কারা মারছেন, কারা কি করছেন, কি টর্চার হতো, মানসিক টর্চার, শারীরিক নির্যাতন, সমস্ত কিছু হতো। শুনুন, একজন ব্যক্তি বলছেন তিনি সারা জীবনে যতখানি কান্না করেছেন এই আয়না ঘরে থেকে, যে গামছা দিয়ে উনি চোখের জল মুছেছিলেন, সে গামছা যদি নিংড়ে নেওয়া হয় তাহলে এক পুকুর জল হবে। শুনুন। Surat Kaswas. Surat Kaswas. Qasas. Qasas means story. আর কাসাস এখানে আল কাসাস। এটা দিয়ে একটা দিঘির পানি সঞ্চয় করা যায়। এটা যদি আট বছর কি করছো? প্রথমে নিয়েছিলাম আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখের পানি মুছতে এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো? বিশাল বড় পুকুর, দিঘি হয়ে যেত। তো আমাকে বলতে আপনি যাদের নিতে চান, সবচেয়ে বড় এটা বানাইছে কি 8 বছর তো ঠিকছে। হ্যাঁ, কোম্পানির অ্যাডভার্টাইজ তো আমি শুধু আমি শুধু নিচ্ছি এই কোরআন শরীফ নিচ্ছি, অনুবাদটা নিচ্ছি, তাই মাঠে একটা চাইছিলাম সুরবাইজারের যে সাহায্য করছে, সুন্দর একটা কথা পানি খাইতে হবে মতো। আর কোন যুগটা দেখি কি অবস্থা 8 বছরে। কত ছিল, আমি যে এখানে তালি তুলি লাগাইছি আমি এগুলি।
আমি শেখ মোহাম্মদ সেলিম। আমার গ্রামের বাড়ি গাজীপুর কাপাসিয়া 6 নং ওয়ার্ড। আমি এটা দিয়ে একটা দিঘি, এটা কি যদি করছো ওটা দিয়ে? এই ব্যক্তির বক্তব্য আপনারা শুনলেন। এই ব্যক্তি আয়নাঘর থেকে ফিরে এসেছেন। আয়নাঘরের ভয়াবহতা এই ব্যক্তির মুখ থেকে শুনতে পেলেন। এবার আয়নাঘরের যে আসল চেহারা সেটা একবার আমি যদি পুরো স্ক্রিনে আপনাদের ছবিগুলো দেখানো যায়। এই ধরনের একটা রুম থাকতো, যে রুম সম্পূর্ণরূপে অন্ধকার, তার চারপাশে কোনো আলো নেই। আপনারা দেখতে পাচ্ছেন সেই রুম। পরপর পরপর একটা বন্দিখানা, যেগুলো এখন প্রায় শূন্য, কারণ এখন সকলে বেরিয়ে এসছেন। আয়নাঘরগুলোতে যারা ছিলেন তাদেরকে মুক্ত করা হয়েছে। শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে আসেন তখন সেই আয়নাঘরগুলোতে অভিযান চলে। এই আয়নাঘর বা বন্দিখানা যারা দেশের অর্থাৎ সরকারের বিরুদ্ধে কথা বলতেন, দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো, তাদেরকে সেখানে আটকে রাখা হতো। গুম করে সরকারিভাবে গোয়েন্দা সংস্থা ডিজিসিআই, ডিজিএফআই, ডিবি, ডিটেকটিভ ব্রাঞ্চ, তারা বাংলাদেশে তুলে নিয়ে যেত। র্যাবের কর্মকর্তারাও জানতেন না এই আয়নাঘরটা আসলে কোথায়। সেনাবাহিনীর অনেকেই জানতেন না। সেনাবাহিনী এখন জানতে পারছেন যে এই ধরনের কিছু ছিল, আয়নাঘর ছিল, গুম করার জায়গা ছিল, যেখানে টর্চার হতো, রীতিমতো হিটলারি কায়দায় এখানে টর্চার করা হতো। আরো একজন ব্যক্তির মুখে শুনুন, যিনি এই আয়নাঘর সম্পর্কে গোটা বিষয়গুলো তুলে ধরেছেন, বলেছেন কিভাবে গুম করার প্রক্রিয়া হতো, কিভাবে কিডন্যাপিং হতো, কিভাবে গোয়েন্দা, ডিজিএফআই তাদেরকে তুলে নিয়ে যেত। আমি শেখ মোহাম্মদ সেলিম। আমার গ্রামের বাড়ি গাজীপুর কাপাসিয়া 6 নং ওয়ার্ড। আমি মালয়েশিয়ান প্রবাসী। আমি 2008 সাল থেকে মালয়েশিয়াতে কর্মরত ছিলাম। 2015 সালের লাস্টে দিয়ে আমি দেশে যাই বিবাহ করার উদ্দেশ্যে। তো 2016 সালে 29শে মে আমি কাপাসিয়া ব্রাক ব্যাংকের পাশে বডি গ্যারেজে আমাদের গাড়ির বডির কাজ চলতেছিল। আমি এটা পর্যবেক্ষণ করতেছিলাম বিকাল আনুমানিক 4টা থেকে 5টার এরকম সময়। তো হঠাৎ করে 4-5 জন লোক, একটা গাড়ি আসলো, 4-5 জন লোক গাড়ি থেকে নামলো। তো ওনাদের হাতে একটা মনিটর ছিল। তো ওনারা আমার থেকে মেবি 10 ফিট ডিস্টেন্স ছিল দূরত্ব। তো অটোমেটিক আমার মোবাইলে একটা কল আসে। আমি মোবাইলটা বের করি। বের করার সাথে সাথে ওনারা আমার সামনে চলে আসে। সামনে আসার পরে আমাকে জিজ্ঞেস করে, আপনি কি শেখ মোহাম্মদ সেলিম? আমি বলি জি। তো 2 জন লোক আমার 2 পাশে আমাকে একরকম ধরার মতোই, বাট ধরে নাই। তো বললো একটু সামনে আসেন, কথা আছে। তো আমি যখন একটু সামনে যাই, তো ওনারা 2 জন আমাকে ধরে গাড়িতে উঠায় জোরপূর্বক। গাড়িতে উঠানোর সাথে সাথে আমার চোখ বেঁধে ফেলে, আমার হাতটা বেঁধে ফেলে পিছনে। তারপরে আরেকটা মোটা কাপড় দিয়ে আমার চোখ বাঁধে, তারপরে একটা টুপি পরায়। তো আমি গাড়িতে ওঠার সাথে সাথে একজন আমাকে বলে, যখন গাড়িটা চলতেছিল, আমাকে বলে আপকো হিন্দি আতা है, হিন্দি মে বাত করো। তো আমি তো একটু নার্ভাস ফিল করছি। তারপরে আমি বলছি যে আমার হিন্দি থোড়া থোড়া আতা है। তারপরে ওনারা বাংলায় আমাকে কথা বললো, জিজ্ঞেস করলো। তো বিভিন্ন কথা বললো, জিজ্ঞাসাবাদ করলো। তো গাড়ি খুব স্পিডে চলছিল, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আমি ওনাদেরকে বললাম যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তখন ওনারা টুপিটা একটু উপরে উঠায় দেয়। তো রাস্তার পথিমধ্যে আপনার আমাদের রাজেন্দ্রপুর বাজারে একমাত্র রেল ক্রসিং আছে, যেটা খুবই গাড়ি চললে খুবই আপনার মানে শব্দ হয় আর অনুভব করা যায়। যেহেতু আমি দীর্ঘদিন এই লাইনে আমাদের গাড়ির ব্যবসা ছিল, তো ওইখানে আসার পরে আমি অনুভব করতে পারি যে আমি রাজেন্দ্রপুর বাজারে রেল ক্রসিংয়ে আসি। একটু সামনেই আমাদের সেনাবাহিনী ক্যান্টনমেন্ট, ওইখানে উঁচু উঁচু আইল্যান্ড আছে। তো ওই আইল্যান্ডে যাওয়ার পরে আমি পুরোপুরি কনফার্ম যে আমি আপনার ক্যান্টনমেন্টের ভিতরে আছি। তো ক্যান্টনমেন্টের মেবি লাস্ট চেকপোস্টে ওই গাড়িটা সিগন্যাল দেওয়া হয়। পিছনে গাড়ি ছিল নাকি ওইটা আমি দেখি নাই, পরে শুনতে পাচ্ছিলাম। আমি যখন বের হয়েছি তখন অনেকে বলছিল 2টা গাড়ি ছিল।
বাট আমি একটা গাড়ি দেখছিলাম। তো যখন ক্যান্টনমেন্টে গাড়িটা ব্রেক করা হয়, তো সম্ভবত সেনা অফিসার কথা বলতে চাচ্ছিল, বাট ওনারা কথা বলতে রাজি না। পিছনের গাড়ির সাথে হয়তো বা ওনারা কথা বলার পরে আবার গাড়ি রানিং হলো, চলতে থাকলো। তো ওইখান থেকে মেবি 5 মিনিট ডিস্টেন্স, এতটুক জায়গা যাওয়ার পরে আমাকে গাড়ি থেকে নামানো হয়। গাড়ি থেকে নামানোর পরে আরেকটা গাড়িতে উঠানো হয়। আমার ক্যালকুলেশন অনুযায়ী, আমার ধারণা অনুযায়ী আমাকে হোটেল রেসিডেন্স আর নৌবাহিনীর ক্যাম্প, কর্মীতলা হসপিটাল, এই এরিয়ার মধ্যে আমাকে নিয়ে আসছে। আমাকে মেন রোড থেকে সম্ভবত, মানে আমার ওই গাড়িটা যখন ঘুরানো হয় তখন আমি ফিল করতে পারছি ডানে হয়তো বা বামে যে কোনো একটা জায়গায় ঢুকিয়ে দিল গাড়িটা। তো আমার মনে হয়েছিল যে নৌবাহিনীর ক্যাম্প প্লাস কর্মীতলা হসপিটাল যে কোনো আশেপাশে। যখন আপনার মেন রোড থেকে ঢুকানো হয়, ওইখানে আমি 2টা আইল্যান্ড ফিল করতে পারি, প্লাস একটা চেকপোস্ট ছিল যেখানে ওনারা গ্লাস একটু নামিয়ে কথা বলে। তো গাড়িটা খুবই স্লোলি চলছিল, মোটামুটি আপনার 10-15 মিনিট গাড়িটা চলার পরে, তার কম সময়, বাট আমি একজাক্টলি ইয়েটা বলতে পারবো না। তো গাড়িটা যে কোনো এক জায়গায় ব্রেক করা হয়। ব্রেক করার পরে আমাকে গাড়ি থেকে নামানো হয়। নামানোর পরে আপনার কেচি গেট বলে আমাদের, যেটা আমাদের বাংলাদেশে কলিপসল গেট যেটাকে বলে আর কি, আপনার ওই গেটটা খোলা হয়। তো আমি শব্দ ফিল করতে পারি, যেহেতু আমি দীর্ঘদিন ওয়েল্ডিং এর সাইটে জব করেছি মালয়েশিয়াতে। তো ওই দরজাটা খোলা হয়, খোলার পরে সিঁড়ির মতো জায়গা দিয়ে আমাকে একটু নামানো হয়। নামানোর পরে অনেক জায়গা আমাকে ঘুরানো হয়। তো এক জায়গায় নিয়ে আমাকে বসানো হয়। কিছুক্ষণ বসিয়ে রাখার পরে আপনার আমার নাম টাম জিজ্ঞেস করা হয়, আমার প্রেসার মাপা হয়। আমার প্রেসার মাপা আমি তো দেখি নাই, বাট ওনারা এখানে আপনার মেডিকেল ইকুইপমেন্ট লাগিয়ে ওনারা চেক করে। আর ওই রুমের ভিতরে আপনার অনেক লেখা, ওয়ালের মধ্যে খোদাই করে লিখছে। আমার মনে হচ্ছে যে এখানে কত লোককে রাখা হয়েছে এটা অনুভব করার মতো না। এক একজনের লেখার হাতে স্টাইল এক এক রকম। আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে, আমাকে ডিজিএফআই রেস্ট ছিল বাড়ি থেকে, এরকম অনেক লেখা। আর অনেকে আবার নাম্বার লিখে রাখছে যে যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বললেন যে আমাকে যেন খোঁজ করে। আমাকে সরকার এখানে এইভাবে বন্দি করে রাখছে। খুব মারধর করার পরে আমাকে আর ওই রুমে নিয়ে যাওয়া হয় না, আমাকে আপনার আরেকটা রুমে নিয়ে যায়। অনেক দূর হাঁটায় নিয়ে যায়। অনেক দূর হাঁটানোর পর একটা রুমে নিয়ে যায় যেখানে প্রচন্ড গরম ফিল করি প্রথম অবস্থায়। তো ওই রুমে যাওয়ার পরে আমি একজন ব্যক্তিকে দেখতে পাই। তো প্রথম অবস্থায় উনি ওনার নাম বলেন, উনি খুব চুপচাপ ছিলেন, একেবারে চিকন ছিলেন, আর ওনার শরীরের সামলা ছিল, লম্বা চূড়া। তো সম্ভবত অনেকটা সময় যাওয়ার পরে উনি ওনার পরিচয় দিল যে আমার লিটন, আমার বাড়ি বাড্ডাতে। উনি বাড্ডা লিটন। উনি সম্ভবত 2017 সালে বা 16 সালে বাংলাদেশ থেকে সরকারিভাবে অলিম্পিকে মার্শাল আর্টে আপনার অলিম্পিকে যোগ দেওয়ার জন্য যাওয়ার কথা ছিল। ওই আপনার ওইটাকে মার্শাল আর্ট বলছিল না এক্স্যাক্টলি, মানে ক্যারাতি বলছিল আর কি। তো আমি বুঝি নাই, তখন উনি মার্শাল আর্ট বললো আমাকে, ক্যারাতি সম্ভবত। তো ওই বাড্ডা লিটনের সাথে মোটামুটি একটু সময় যাওয়ার পরে উনি আমার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলো। আমি বললাম। তো উনিও ওনার পরিবারের কথা বললো যে ওনার 2টা বাচ্চা আছে। উনিও মাঝে মাঝে খুব কান্নাকাটি করতো। তো আমি রাত্রে একদিন স্বপ্নে দেখলাম যে আমাকে পুলিশ তাড়া করছে, আমি আমার বাড়ির পিছন দিয়ে ওয়াল টপ গিয়ে বের হয়ে গেছি। তো আমি এটা ওনাকে বলি। উনি আবার ওই যে আমার বাম পাশে যে ব্যক্তি ছিল ওনার সাথে ফ্যান বন্ধ করার অবস্থায় কথা বললো। ওনার সাথে বললো যে সেলিম একটা স্বপ্ন দেখলো। তো উনি বললো যে এটা তো খুব ভালো সংবাদ, উনি খুব দ্রুতই মনে হয় মুক্তি পাবে। তো তখন উনি বললো যে টয়লেটের মধ্যে, সব টয়লেটে, উনি বলছে যে ওনাকে যেই টয়লেটে নিয়ে গেছে ওইখানে উনি ওনার আম্মার নাম্বারটা লিখে রাখছে। তো নাম্বারটা আমার এখনো মনে আছে। আমি কি নাম্বারটা বলবো আপনাকে? 017-140। ওই লিটন আর ওই ব্যক্তি কথা বলতো আপনার নির্দিষ্ট একটা সময় আপনার ফ্যানটা একেবারেই বন্ধ করে দেওয়া হয়,
একেবারেই নিঝুম হয়ে যায়, মনে হচ্ছিল যে আপনি পৃথিবী থেকে আলাদা কোনো জায়গায় আছেন, কোনো শব্দ নেই, একেবারেই নিঝুম হয়ে যায়। এটা নির্দিষ্ট মেবি আপনার 30 মিনিট 40 মিনিটের জন্য এই সময় কথা বলতো। তারা ওয়ালের মধ্যে আঘাত করতো, আঘাত করার পরে ওই পাশ থেকে কথা বলতো। ওনারা দরজার সামনে দাঁড়িয়ে, দরজার এখানে দাঁড়িয়ে, লিটন দরজার এখানে দাঁড়িয়ে ওনার সাথে কথা বলতো। মানে আমি যখন ওই স্বপ্নের ব্যাখ্যা বললাম, তো উনি বলছে যে হয়তো উনি খুব দ্রুত ছাড়া পাবে, তো আমার নাম্বারটা টয়লেটে লেখা আছে, সব টয়লেটে। উনি বলছে যে সব টয়লেটে ওনার নাম্বার নিয়ে লিখে রাখছে। তো আমি অনেক টয়লেটে ওনার নাম্বার দেখছি। তো উনি তখন বলল যে ওনার মা যেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে, ওনাকে কাফরুলের আশেপাশে কোথাও রাখা হয়েছে। উনি ওই লিটন আমাকে বলছে যে উনি ইংলিশ মিডিয়াম স্কুলের একজন টিচার ছিলেন, এতটুকুই। মালয়েশিয়াতে আসার পরে আমি ওই নাম্বারে কল দিই, একজন বুড়া মহিলার সাথে আমার কথা হয়। উনি খুব কান্নাকাটি করে এবং আমাকে রিকোয়েস্ট করে আমি যেন ফোন না দিই। বললো যে আপনি যে ফোন দিচ্ছেন আপনি তো বিপদে পড়ে যাবেন। তো আমি বললাম যে কেন? বলছে যে আমাদের বাসার নাম্বার সব নাকি, ওনার বাসার নাম্বার নাকি সব গভর্নমেন্টের আওতায় ট্যাকিং করা নাকি। উনি এটা বললো আমাকে। আমি বলছি যে আমি দেশের বাইরে থেকে, আর আমি তো কোনো অপরাধী না, আমার ভয় অর্থ বেড়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। তো ওইখানে আমাকে একজন মহিলা জিজ্ঞাসাবাদ করে। তো উনি আমাকে জিজ্ঞাসাবাদ করলো আমার নাম, আমার টোটাল পরিচয়, আমি কি করি, সম্ভবত ISIL বা ISL পাকিস্তানের একটা গোয়েন্দা সংস্থার কথা আমাকে জিজ্ঞেস করলো। তো বললো যে পাকিস্তানের ISL ওইটার সদস্য নাকি আমি। তাই আমি বলছি যে আমি এটার নাম শুনি নাই কোনোদিন। তো পরে ওনারা আমার বয়সটা নিয়ে, মানে আমার নাম জিজ্ঞেস করলো, আমি বললাম শেখ মোহাম্মদ। তো আমার পিতার নাম, তো ওইটা অনেকবার আমাকে জিজ্ঞেস করলো। তো পরে ওনারা মানতে চাচ্ছিল না যে আমার জন্ম তারিখ 1/1/1990। তো ওনারা আমাকে ওই সময় মাস শুরু করে, আপনার মানে কোন দিক থেকে বাড়ি দেয় আমি অনুভব করতে পারিনি, বাট ডানে বামে, মানে আমি এদিকে কাইতে হলে ওইদিকে বাড়ি দেয়, পায়ে বাড়ি দেয়, ডান পাশে বাম পাশে, খুব জোরে জোরে মারে। তো আমিও খুব কান্নাকাটি করি, সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। তো আমার একটু চুপ করে রইলো ওনারা। ওই মহিলা হঠাৎ করে জিজ্ঞেস করলো, শেখ মোহাম্মদ সেলিম? আমি বললাম জি। বললো যে আপনি কখনো পঞ্চগড় গেছেন? আমি বললাম যে না। তারপরে জিজ্ঞেস করলো যে আমাকে সম্ভবত আপনার গোপালগঞ্জের যে কোনো একটা এরিয়ার নাম বলুন, যে আপনি গোপালগঞ্জ সম্ভবত কি জানি কুটুয়ালিপাড়া হয়তো এরকমই একটা নাম হইতে পারে, যে ওইখানে আমি নাকি বোমা পুঁতে রাখছিলাম শেখ হাসিনাকে হত্যা করার জন্য। আমি বলছি যে না, আমি ওই এলাকাতে কখনো যাইনি। তো ওনারা কেমন জানি মানতেছিল না যে আমি, আমার বাড়িটা পাশে 6 নং ওয়ার্ডে। এটা দিয়ে একটা দিঘির পানি সঞ্চয় করা যায়। এটা আপনারা শুনছিলেন কতটা ভয়ানক, কতটা গা শিউরে ওঠার মতো ঘর ছিল এগুলো। একজন ব্যক্তিকে একটা ছোট্ট রুম, যে রুমের কল্পনা হয়তো আপনারা কেউই করতে পারেন না। এই রুমগুলোর মধ্যে দিনের পর দিন, বছরের পর বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর আটকে রাখা হতো। কি কারণে? তারা সরকারের তথ্য জানতেন, তারা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতেন, যাদের মনে হতো তারা সরকারের কোনো ক্ষতি করতে পারে, যাদের মনে হতো এই ব্যক্তিটি হাসিনার দলের বা সরকারের, বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারে, তাদেরকে গুম করা হতো, তাদেরকে কিডন্যাপ করা হতো। আর এমন ভাবে প্রফেশনালি কিডন্যাপ করা হতো, কেউ যেন বিন্দু মাত্র টের না পায়। অনেক পরিবার জানতেই পারেননি যে তার পরিবারের সদস্য বেঁচে আছেন আদৌ। এমনও হয়েছে যখন শেখ হাসিনা দেশ থেকে চলে আসেন, এই গত 3 দিনে এমন অনেক ব্যক্তি বাড়িতে ফিরে এসেছেন, যারা ফিরে এসে দেখেছেন তাদের পরিবার তাদের ভুলেই গেছে। তাদের পরিবার ভাবতে শুরু করেছেন ওই ব্যক্তিটি আর বেঁচে নেই,
শেখ হাসিনা যে কারণে এই গণ অভ্যুত্থানের মুখোমুখি হয়েছে